9,38,000 কোটি টাকার বাজেট ঘোষণা হয়েছে। এনবিআরের উপর রাজস্ব আদায়ের বড় একটা ভার দেয়া হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে। এনবিআর কি আবারও অগ্নি পরীক্ষায় পড়লো? এত টাকা, এত কর কে দিবে, কোথা থেকে আসবে? যারা দিবে জনগণ, তারা বিনিময়ে কি পাবে, কি নেবে? এসব নিয়ে আমরা আলোচনা করব আজ। আমাদের সাথে অতিথি হিসেবে স্টুডিওতে উপস্থিত আছেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান বদিউর রহমান। বদিউর রহমান, আপনাকে আমাদের আলোচনায় স্বাগত। আপনি কেমন আছেন? আই এম বেটার দেন বিফোর, অলওয়েজ হ্যাপি দেবেন ইনশাআল্লাহ। বাজেট কেমন হলো? বাজেট বেটার দেন বিফোর? বাজেট আপনার বেটার দেন বিফোর সেটা বলবো না। বাজেট তো একটা ধারাবাহিক ব্যাপার। সেই ধারাবাহিকতা রক্ষার জন্য বাজেট আগে যা হয়েছে তার থেকে এদিক সেদিক প্লাস মাইনাস করে আরেকটা আসছে। আর যে কোনো রাজনৈতিক সরকার যদি পরিবর্তন হয়, তার নিজের রাজনৈতিক দর্শন থাকে, সেটা প্রতিফলিত হয়। আমরা ইতিহাসের ধারাবাহিকতা রাখতে চাই না। আমরা সে সময় আজকে একটা টিভিতে দেখতেছিলাম যে প্রেসিডেন্ট জিয়ার আমলে 4,000 কত কোটি টাকার বাজেট ছিল, 80-81 সেটা বললো। সেটার থেকে জাম করে খালেদা জিয়ার আমলে 15,000 কত কোটি হইল, সেটা হইল। তারপরে এখন তারেক রহমানের আমলে চলে আসলো। মাঝখানে কি আর সরকার ছিল না? মাঝখানে কি আর বাজেট হয় নাই? মাঝখানে কি হয় নাই? তো এই যে ইতিহাসকে ধরে না রাখা, এই লক্ষণটা ভালো না। ইভেন মির্জাফর নামে কোনো যদি স্থাপনা থাকে, সেটাও ইতিহাসের অংশ থাকতে হবে। মানুষ মির্জাফর হিসেবে তাকে চিনুক। আর বাজেট যেটা হইল, আগের সরকার যা করেছে, এরা তাদের থেকে আরেকটু ভালো করার জন্য আরেকটু বড় বাজেট দিয়েছে। ইটস গুড। কতগুলো নিজেদের এক আমলে, আলীর আমলে, আওয়ামী লীগের আমলে তারা গুণগান গাইতো একদিকের, এখন বাজাদের আমলে তারা একদিকের গুণগান গাইবে। কেমন প্লাস মাইনাস করে কতগুলো কর্মসূচি ভালো দিয়েছে। সোশ্যাল সেফটি নেটওয়ার্কের দিকে নজর দিয়েছে, কৃষি খাতের দিকে নজর দিয়েছে, শিক্ষার দিকেও বলা হয়েছে। বাজেট প্লেস করার সময় কোনো সরকারে খারাপ প্লেস করে না। বাস্তবায়ন করার সময় দ্যাট ইজ মোর ইম্পর্ট্যান্ট। বাস্তবায়ন করার সময় আপনি ঠিক করবেন কি না, প্রতি 3 মাস পরে যেটা যেটা আপনি বলতেছেন সেটার কতটুক বাস্তবায়ন করতে পারছেন সেটা মনিটর করবেন কি না, সেটার হিসাব দিবেন কি না, তখন বোঝা যাবে যে বাজেটটা কতটুক ফলপ্রসূ হবে। এবার বলছে তারা এবার সেটা মনিটর করবে, ড্যাশবোর্ড সিস্টেম চালু করবে, কোন প্রজেক্ট পিছিয়ে যাচ্ছে, কোনটা অগ্রগতি কতটুকু, সবগুলো তারা মনিটর করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। গোয়েল, সেটারও বাস্তবায়ন হবে কিনা সেটা প্রশ্ন বলছেন আপনি। বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়? এক একজনে এক এক সময় তো এক এক ঢোল বাজাবেই, কিন্তু আমি তো বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়তে আসবো, আমি সেটা দেখতে চাইবো। তাহলে সেটার জন্য আমাদের আরো কয়েক মাস অপেক্ষা করতে হবে। তার আগেই আমরা একটু জানতে চাইবো, যেটা হচ্ছে বাজেট তো দেওয়া হলো, আপনার উত্তরসূরি যারা এখন এনবিআরে আছেন তাদের উপরে তো একটা বড় গুরু দায়িত্ব, একটা অগ্নি পরীক্ষায় ফেলে দেওয়া হলো। এবছর চলতি বছরেরই যেটা টার্গেট দেওয়া হয়েছিল, সেই টার্গেট ফুলফিল করতে পারছে না। সেখানেও বলা হচ্ছে 1 লক্ষ কোটি টাকা ঘাটতি থাকবে, ডেফিসিট থাকবে। সেখান থেকে এখন টার্গেট বাড়িয়ে আরও 6 লক্ষ কোটি টাকা টার্গেট করা হচ্ছে। এটা একটা অগ্নি পরীক্ষা। এনবিআর পারবে এত টাকা কোথা থেকে আনবে? আপনার গুরু দায়িত্ব, অগ্নি পরীক্ষা, এগুলো সবসময় বাদ কি বাদ বলতে হয়। যারা বাজেট তারাও বলে যে আমরা এত সুন্দর বাজেট দিলাম, এটা আগে হয় নাই। এগুলো সবাই বলবে। মোটে এটা অগ্নি পরীক্ষা নয়, মোটে গুরু দায়িত্ব নয়। এই জন্য নয়, সরকারের যদি সদিচ্ছা থাকে, সরকার যদি আমার লোক তোমার লোক বলে কোনো রকমের কনসেশন না নিতে চায় বা না দিতে চায়, সরকার প্রধান বাজেট বাস্তবায়নের জন্য যে টার্গেট এনবিআরকে দিয়েছে, যদি বলে দেয় যে আমরা যে নিয়ম করে দিয়েছি, কাস্টমস যেটা শুল্ক, ব্যাট যেটা মূসক, এবং ইনকাম ট্যাক্স যেটা আয়কর, এই তিনটা, তো যে এইগুলোর নীতিমালা তো সরকার করে দেয়, বাস্তবায়ন করবে জাতীয় রাজস্ব বোর্ড। যে তুমি বাস্তবায়ন করবা, আমরা ইন্টারফেয়ার করব না, আমরা হস্তক্ষেপ করব না। সেটা পারবে কি না? সেটা যদি পারে, তাহলে এটা তো কোনো ব্যাপারই না। 18 কোটি দেশের মানুষে এই বাজেটটা তো বরং আমাদের জন্য ছোট বাজেট। এখনও 54 বছর 55 বছর পরেও যদি এটাকে বড় বলি, যে দেশের এখনও নেপালের চাইতেও কর জিডিপি রেশিও কম, হ্যাঁ, তো সেখানে তাহলে কোন সময় উঠব? পারবে, সম্ভব। মতিঝিলে টাকা উঠছে বলা হয়, সবাই ধরতে পারে না।
আপনি নিতে পারবেন কি না, পদ দুটো। এক, আমি স্বেচ্ছায় দেব কি না। আমি যদি সুনাগরিক হই, নিয়ম মাফিক আমার যেটুক দেওয়ার কথা সেটা আমি দেব। কিন্তু আমি যদি সুনাগরিক না হই, চুরি করতে চাই, ফাঁকি দিতে চাই, আপনি কালেক্টর আপনার সাথে শেয়ার করতে চাই, আপনি যিনি কালেক্ট করবেন তিনিও যদি আমার সাথে শেয়ার করেন, রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে, আমার 1 লাখ টাকা ট্যাক্স হবে, আমি আপনাকে 40,000 টাকা দেব, বাকি আমি 20,000 টাকা রিটার্নে দেখাবো, আরও 40,000 টাকা আমার লাভ থাকে। তো সেই জন্য অটোমোশন যত বেশি হবে সেখানে হয়ে দেব কি না। এক, দিলে তো ভালো, যদি না দিই তাহলে কি হবে, আপনি আমাকে ধরতে পারবেন কি না। যদি সরকার আমাকে ধরতে না পারে, আমি তো ফাঁকি দিয়েই যাব, কারণ আমি মানুষ তো। আমি তো এখানে সংস্কৃতিতে আমাদের লোক তো গড়ে উঠে নাই, আর গড়ে উঠবে কেমনে। ইক্তেদাতুল বিহাজাল ইমাম, মুতওয়াল্লি যে মুয়াজ্জিনরা তো মুক্তাদিরা তো তাই বলে, ইমামের পিছনে একতাদা করলাম। এখন ইমাম যে থাকে সরকারের, তারা চোর, ফাঁকি দেয় ট্যাক্স। আপনি সরকার প্রধান যদি ট্যাক্স ফাঁকি দেয়, অর্থমন্ত্রী যদি ট্যাক্স ফাঁকি দেয়, অন্য মন্ত্রীরাও যদি ট্যাক্স ফাঁকি দেয়, আমি এগুলো বলি এই জন্য, সেগুলো সবাই দেয় না, যারা দেয় আমি যাদেরকে দোষী দেখছি, তো তাহলে আপনার অন্যরা ফাঁকি দিলে আপনি আটকাবেন কীভাবে। নিয়ম সিরাতুল মুস্তাকিম, সরকার প্রধান, সরকারের থেকে যদি এই বার্তাটা দেয়া হয় জাতীয় রাজস্ব বোর্ডকে, যে তুমি আমার প্রণীত হিসাব অনুযায়ী, সরকার প্রণীত নিয়ম অনুযায়ী এবং আয়কর আইন যেটা আমরা পাশ করছি সেটা অনুযায়ী তুমি যার কাছে যা আছে ধরবা, নিবা, কোনো বাধা দেব না, সহায়তা করব। দলমত নির্বিশেষে, দলমত না, কারো মতের প্রশ্ন উঠে না, মত অমত না। রুই কাতলা ধরতে গিয়ে যদি বিপদে পড়ে যায়, তাহলে তো আপনি সমর্থন দিলেন না, তাহলে আবার আগের মতো হবে, জিসা কা তেসা ছুটকি কা বেগুন, ডাল মে কুচ কালা হয়। ওই আমার সময় যখন আমি ধরতে গেলাম, নেওয়া শুরু করলাম, আমাকে বদলেই করে দিল। তখন তো রাজনৈতিক সরকারই ছিল না, সেনা নির্দেশিত তত্ত্বাবধায়ক সরকার ছিল, তো তারাই তো হজম করতে পারলো না। কেন, আমি চলে আসার পরে কয় বছর হইল, 18 বছর তো শেষ হয়ে যাচ্ছে, 19 বছর চলতেছে না। এই পর্যন্ত একটা ট্যাক্স পেয়ার, একজন সম্মানিত ট্যাক্স পেয়ার কি আমি জোর করে ট্যাক্স নিয়েছি অভিযোগ করেছে আমার বিরুদ্ধে, না মামলা করেছে, জেনুইন পাওনা আছে নিয়েছি। তো সেটা করতে পারলে এই 9,38,000 কোটি টাকার বাজেট, এনবিআর এর জন্য 6,04,000 কোটি বা যেটা বলেন, এইটুকুলে কোনো টাকা, তাহলে তো আমাদের আর ডেফিসিট থাকে না, ধার দেনা করতে হয় না, ঘাটতি বাজেটও লাগে না, ঘাটতি বাজেটও লাগে না, ইয়ারডিও লাগে না। ওই যে ভিক্ষা করে যে বাইরের দেশ থেকে টাকা হ্যাঁ সেটাও লাগে না। ওটা কি আপনি ভিক্ষুক সংস্থা বলতেছেন? আমি সবসময় বলি আইআরডি দুইটা, সেটা হইল রাস্তায় মলিন ভিক্ষুক যারা আছে, জি, তারা সেরা ফাটা ময়লা জামা দিয়ে পাটি হাতে ভিক্ষা চায়। আর আমাদের যেটা ইয়ারডি, আগেই এক্সটার্নাল রিসোর্স ডিভিশন, এখন ইকোনমিক রিলেশন, এরা স্যুট টাই পরে ভিক্ষা করে। স্বাধীন হওয়ার পরে প্যারিস কনসিটিয়ামে ব্রিফ কেস নিয়ে দৌড়াইতো, যে ইয়ারডি সত্যি বেশি লোন আনতে পারতো, সে ক্রেডিট ছিল। তখন আমার বাজেটের 70% বেশি তো ফরেন এইড নির্ভর ছিল, এখন তো কমে আসছে। তো এখন এটাও লাগে না, আছে তো যত রকমের, যতজন টিআইএন হোল্ডার আছে, আপনি সবার থেকে রিটার্ন আনাও তো এনশিওর করতে পারতেছেন না কেন? সেটা আমাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতায় ঘাটতি আছে, ঘাটতি আছে। সে ঘাটতি কিভাবে দূর করব? সেই ঘাটতি আছে এই জন্য যে আপনি লোকজনকে উদ্বুদ্ধ করতে পারেন নাই, হায়ার অ্যান্ড ফায়ার সিস্টেম স্ট্রং করতে পারেন নাই। আমার এনবিআরের কথাই বলি, বাইরেরও যারা চোর আছে, আপনি চোর ধরেন না। মুক্তিযোদ্ধা, বন্ধু দেশের মুক্তিযোদ্ধা যারা আমাদেরকে সাহায্য করছে, তাদের সোনার মডেল দিবেন, এটার মধ্যে চোর, ফাঁকি, মেকি দিয়ে দিছে, তার শাস্তি হয় না। তো ঘুষ খায়, আপনি ধরতে পারতেছেন না, এত বাড়ি গাড়ি সম্পদ হইতেছে, টের পান না। বিদেশে টাকা পাচার হয়ে যায়, টের পান না। রাজ পরিবারের সদস্যের টাকাও পাচার হয়, পরে ফেরত আনেন। তো এইগুলো যদি না থাকে, আসলে আপনি যদি চান যে দল ঠিক আছে, সরকার দলীয় হবে,
কিন্তু সরকারি প্রতিষ্ঠান কোনোদিন দলীয় হবে না। সরকার দলীয় সরকার ভোটে আসছে, এই সরকার প্রতিষ্ঠান রাষ্ট্রের প্রতিষ্ঠান। হ্যাঁ, এখন রাষ্ট্রের প্রতিষ্ঠান, রাষ্ট্রপতি তারেও যদি আপনি দলীয় বানান, যে রাষ্ট্রপতি যখন যে সরকার আসবে সে তার গুণগান গাইবে, তার পক্ষে বলবে। একই রাষ্ট্রপতি হাসিনার আমলে হাসিনার জিন্দাবাদ বলতে থাকবে, একই রাষ্ট্রপতি এই সরকার আসলে এবার তারেক রহমান জিন্দাবাদ বলবে, আবার ইউনূস আসলে। এইভাবে তো রাষ্ট্র হয় না। রাষ্ট্রেরটা নিরপেক্ষ থাকতে হবে। সরকার দলীয় হবে, কিন্তু সরকারি প্রতিষ্ঠান আপনি দলীয়করণ করবেন না। আপনি রাজস্ব বোর্ডকে দিয়ে কালেক্ট করাতে চাইলে সেখানে আমার তোমার লোক বলতে হবে। রাজস্ব বোর্ড যদি ধরে নেই আমরা, রাজস্ব বোর্ড খুবই এফিশিয়েন্ট হয়ে গেল, রাজস্ব বোর্ডের ভিতরে দুর্নীতি আছে কিনা সে আলোচনা আমরা পরে আসব। রাজস্ব বোর্ড একা কি এই পরিস্থিতি চেঞ্জ করতে পারবে? এর সাথে তো আরও অনেক প্রতিষ্ঠান জড়িত। দুর্নীতি দমন কমিশন আছে, অনেক কিছু দুর্নীতি দমন কমিশনে যাচ্ছে, আবার অনেকে ট্যাক্সের মামলা কোর্টেও কিন্তু পেন্ডিং আছে অনেক। তাহলে বাকি প্রতিষ্ঠানগুলোর সহায়তা ছাড়া এনবিআর এর উপরে প্রথম মেজর রোলটা থাকবে রাজস্ব বোর্ডের। রাজস্ব বোর্ড যদি নিজেরটা যেইটুক করতে পারে, সেটা যদি সম্মানিত ট্যাক্স পেয়ারদেরকে সম্মান দেখাইয়া সবার থেকে আদায় করে বুঝে নিতে পারে, এটা হলো বড় সাকসেস। তারপরে না রাজস্ব বোর্ডের বিরুদ্ধে একজন মামলা করবে। মামলা যারা করে কেন করে? তারা করে এই জন্য যে মনে করেন আমার 10 কোটি টাকা ট্যাক্স পাওনা হইল, তো উনি হিসাব করবে যে মামলায় যাইয়া যদি এটাকে আটকায় রাখি, সেখানে যদি আমার 2 কোটি টাকা খরচও হয়, তাহলে বাকি 8 কোটি টাকা যদি এফডিআরও করে রাখি, এটা যে ইন্টারেস্ট হবে 15-20 বছর উকিল দিয়ে পয়সা দিয়ে ঘুরাই 2 কোটিতে, তাহলে আমি ওই ইন্টারেস্ট দিয়ে পরে হারলে ওইটা দিতে পারবো। তো এই গিট্টু ছাড়াবেন কিভাবে? এই গিট্টু আমার বিচার ব্যবস্থার উপর আস্থা না থাকলে আমি কী করবো? আপনার এই একই বিচার ব্যবস্থায় যদি কোনো বিচারক বলে যে এটা ফাঁসি, আরেকজন এসে বলবে যে কুল্লে খালাস ফাঁসি না, তা আপনি করবেন তাকে। একই সাথে দুইজন সত্য হইতে পারবে না। আগের বিচারকরা যেটা রায় দিয়েছে সেটা ঠিক হয় নাই, বা পরেরটা যেটা দিছে এটা বেঠিক, নাহলে আগেরটা ঠিক পরেরটা বেঠিক। তো সেখানে আস্থা গড়ে না তুললে সেগুলো হবে বিকল্প বিরোধ নিষ্পত্তি যেটা আছে এডিআর সিস্টেমে, অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন, সেটাতে যদি আপনি আদায় করে নিতে পারেন ভালো। আমি যেটা করেছি, মামলায় গেলে আমাদের কোর্ট কাছারির যে অবস্থা, যে আস্থাহীনতায় আছে, বিচারহীনতায় আছে, সেখানে যাওয়ার চাইতে আপনি যেটুকু আপোষ করে নিতে পারেন ভালো। আমি তাই করতাম। এনবিআর সম্পর্কে অর্থমন্ত্রীর বক্তব্যের 2টা লাইন আমি আপনার জন্য পড়ে শোনাচ্ছি। রাজস্ব ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ঢেলে সাজিয়ে অভ্যন্তরীণ রাজস্ব আহরণ বৃদ্ধি বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। এর অংশ হিসেবে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনাকে আলাদা করার উদ্যোগ নেওয়া হয়েছে। এক্ষেত্রে কর সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সমন্বয়ে কর নীতি প্রণয়ন করা হবে। কর ব্যবস্থাপনাকে সম্পূর্ণ অটোমেশনের আওতায় আনার মাধ্যমে রাজস্ব ফাঁকি রোধ করা হবে এবং কর ব্যবস্থায় জনগণের হয়রানি নিরসন করে আস্থা ফিরিয়ে আনা হবে। আমরা প্রথমে শুরু করতে পারি যদি রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনাকে আলাদা করার উদ্যোগ। অন্তর্বর্তীকালীন সরকারের সময় এটা আলাদা হয়েছিল, আবার এক হয়ে গেছে, আবার এটা আলাদা হবে। ভালো কাজ যদি করতে পারেন ভালো, কিন্তু যাকে দিয়ে করবেন এটার 2টা সাইড আছে, মেরিট 2 মিনিট 2টা আছে। আপনি বলতেছেন যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয় একই জন নীতি এবং বাস্তবায়ন 2টা করলে। এই তো যুক্তি যে একজনের নীতি প্রণয়ন করে দিবে কোন খাতে কত কী হবে, আরেকজন শুধু বাস্তবায়ন করবে। ভালো, তাহলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আসবে না। আমি আপোষে যা পারবো সেটা করতে যাব না, 2টা হবে। কিন্তু অসুবিধা হবে না যদি বাস্তবায়ন যে করবে তারা যদি আপনার গ্রুমিং ঠিকমতো না করতে পারেন, তারা যদি না করে, যে জোর করে আমার যতটুকু সম্ভব না তার থেকে বেশি চাপাই দিছে, নীতি কঠোর বাজেট বাস্তবায়নের মতো বিষয়টা হয়ে যাবে তখন। হ্যাঁ, তখন কি হবে? তাহলে যাদেরকে দিয়ে করাবেন তাদেরকে আপনি সেভাবে ট্রেন আপ করছেন কিনা, তাদেরকে সেই স্ট্যান্ডার্ডে আনতে পারছেন কিনা, তার মানসিকতা সেভাবে হবে কিনা। হ্যাঁ, অটোমেশন যেটা বললেন, আমরা তো বহু আগের থেকে শুনে আসতেছি। অটোমেশন হচ্ছে না কেন? অটোমেশন হয় ভালো, কেন হচ্ছে না? প্রত্যেক সরকার আসলে তো কিছু আগায় কিছু পিছায়, একটু একটু করে আগাচ্ছে ডিমে তালে। যেমন আপনার এখন যে রিটার্ন জমা দেয়া অনলাইনে, এটা তো ভালো, তাহলে আর চোখাচোখি হইল না, দেখা দেখি হইল না। কিন্তু আপনি যতগুলো টিআইএন আছে সবগুলার রিটার্ন সাবমিট করাতে পারছেন না কেন? তাহলে একটা
প্রাতিষ্ঠানিক সক্ষমতার অভাব আছে। কেন আপনি এটা ইনশিওর করতে পারছেন না? তোমার রিটার্ন আছে, তুমি এই তারিখের মধ্যে যদি এটা না জমা দাও, রিটার্ন জমা দেওয়া মানেই ট্যাক্স হবে তা নয়। জিরো হ্যাঁ হতে পারে, কিন্তু এনশিওর করতে পারছেন না কেন? সক্ষমতার অভাব আছে। সেই সক্ষমতা কি তার জনবলের ঘাটতি আছে নাকি টেকনোলজির ঘাটতি আছে? এগুলো ঘাটতি না, এগুলো কিছু জিনিস আছে, হায়ার অ্যান্ড ফায়ার সিস্টেম নাই, তো অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করতে পারতেছেন না। আমি যখন এনবিআরে ঢুকলাম, কয়েকটা জিনিস আমি দেখলাম যে, মনে করেন একটা বিভাগীয় মামলা, যাকে তদন্তকারী কর্মকর্তা দেয়া হইল তাকে 11টা রিমাইন্ডার দেওয়া হয়েছে। এই 2 মাস 3 মাস পর পরে একটা রিমাইন্ডার দেয়, সেও তদন্ত করে না। তো তাহলে যিনি 11 বার রিমাইন্ডার দিলেন তিনি কি অ্যাকশন নিলেন? আমি গিয়ে পটাপট বললাম যে ঠিক আছে, যার তদন্ত হয় না সেটার জন্য আরেকজন তদন্তকারী কর্মকর্তা দিলাম, আর যে 11 বার রিমাইন্ডার ওখানে তার বিরুদ্ধে একটা চার্জ ফেল করে দিলাম। কর্তব্যে অবহেলা, দায়িত্বে অবহেলা, তার শাস্তি হয়ে গেল, এটা রিটার্ন দিয়ে ক্লিয়ার হয়ে। আপনি হায়ার অ্যান্ড ফায়ার সিস্টেম করবেন না, ধরবেন না, আবার ধরবেন কে? ধরার জন্য উপরে সেরকম শক্ত লোক দিতে হবে। সেটা যদি আবার আপনার হুকুমে চলে তাহলে হবে না। আমি যেই করতে গেলাম, লোক ধরতে গেলাম, সবটা স্ক্রিন টাইম করলাম, তা বুঝলেন আপনি প্রমোশন ডিওএলে দেন না কেন? ঘুরেন কেন? হ্যাঁ দিয়ে দেন। 10টায় মিটিং করলাম, 4টার সময় প্রমোশন অর্ডার চলে গেল। মিনিটস হইল কিনা এটা নিয়ে সবাই খোঁজাখুঁজি তো হয়ে গেল। তো সেখানে এফিশিয়েন্ট লোক দিতে হবে। ওই যে চুক্তির জন্য যেটা ঠিকাদারি বলি আমি, সেটার জন্য ব্যস্ত থাকবে, তোষণ করবে, বুঝবে, এটা দিলে হবে না। সরকার যদি চোখ বুঝে এই জায়গাটাকে স্ট্রিক্টলি এফিশিয়েন্ট লোক দিয়ে বলতে পারে যে আমরা কোনো ইন্টারফেয়ার করব না, তোমার থেকে আমি 3 মাস পর পর হিসাব নেব, মনিটর করব, পারফরমেন্স বেসড ইভ্যালুয়েশন করব, হয়ে যাবে। ভালো অফিসার। সরিষের মধ্যে যদি ভূত থাকে তাহলে কি হবে? যেটা এখানেও বলা হচ্ছে, জনগণকে হয়রানি করার অভিযোগ আছে, দুর্নীতির অভিযোগ আছে। কিছুদিন আগে পত্রিকায় নিউজ দেখলাম, কোন এক এনবিআর কর্মকর্তা নাকি ঢাকা শহরে 50টা না 100টা ফ্ল্যাট আছে। আমি দেখছি, নামও জানি আমি, আছে। তো আপনি ধরেন না কেন? আপনি ধরছেন না কেন? তার 50টা ফ্ল্যাট আছে, তারা আপনি আটকাচ্ছেন না কেন? আল্লাহ, আপনি যদি পত্রিকাতে রিপোর্ট আসার পরে সাথে সাথে পরের দিন তাকে আপনি ইয়ে করতেছেন না কেন? সাসপেন্ড করে তার বিরুদ্ধে মামলা করতেছেন না কেন? তদন্তে পাঠাচ্ছেন না কেন? সেটা করতে পারতেছেন না কেন? আপনি পারবেন কোত্থেকে? ডক্টর মোমেন চলে গেছে, এখনো আপনি একটা কমিশন করতে পারতেছেন না দুদকে। দুর্নীতি দমন কমিশন কথা বলছেন, এখন নাই সেটা। তো পারতেছেন না কেন? হাসিনার আমলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এত বড় দল এত বছর থাকে, একটা গভর্নর খুঁজে পায় না। তখন ওই গভর্নরের বয়স বাড়াইয়া সেই সুযোগ দিয়ে ফজলে কবিরকে আবার বাড়াই আনলো। কেন পারেন না? কেন পারলেন না কেন? তার মানে আপনি গভর্নমেন্ট হিসাবে এফিশিয়েন্ট না, আপনার মতলব আছে, আপনি ভালো লোক হয়তো চিনেন না বা ভালো লোক আনতে চাচ্ছেন না। আপনি খুঁজ দিয়েছেন কোনটা বেসিক বাচ্চুর নাম শুনলে পায়খানা প্রস্তাব করে দিবে, তেমন লোককে আপনি সেখানে বসাবেন হয়তো, আপনার দলের আমারা তোমার। তা না হলে পাচ্ছেন না কেন? ওভারওয়েলমিং মেজরিটিতে আসার পরেও একটা কমিশন করলেন, ঠিক তো ওইগুলো করলেন। গুম কমিশন পাশ করলেন না, সুপ্রিম কোর্টের সচিবালয় বিভাগের আলাদা সচিবালয় পাশ করলেন না কেন? করলেন না কেন? বলতেছে আরও ভালো করে আনবো। মানব অধিকার কমিশনের সেটা করলেন না। আরে আগে তো হাত আসতে দেন, আরও ভালো 9 মণ গিজ উঠবে, আদা নাচবে, কবে করবেন? কেন করলেন না? তাহলে মতলবের মধ্যে কোনো ফাঁক ফোকর থাকতে পারে। একটা দুদক করতে পারতেছেন না কেন? এখনো কমিশন নাই কেন? দেশে হয়তো কোনো দুর্নীতি নেই, দুর্নীতি দমন কমিশনের কোনো প্রয়োজন নেই। ওটা যদি বলেন যে সব আমলের তো বলে হয়তো দুর্নীতি নাই, তো দূরের নীতি নাই, তাহলে কাছের নীতি আছে হয়তো। দুর্নীতি বলতে তো দূরের নীতি, যেটা কাছাকাছি নয়। তো সেটা না থাকলে আপনি রসুগার বাদ দিয়ে দীর্ঘার দিয়ে বলবেন হয়। গভর্নমেন্ট যত এফিশিয়েন্ট হবে, লোক যদি বুঝে, আমি যদি বুঝি কাজ করার সময় যে এখানে ফাঁকি দিলে খবর আছে। আর চাকরি যারা করে এরা সবসময় বিচু থাকে, এদের ঘাড়ের 2টা মাথা নেই। চুরি করে হজম করতেছে কেমনে? এত বাড়ি নিয়ে হজম করে কেমনে? থাকে কেমনে? কিছু হয় না তো, বিচার হচ্ছে না তো। ওখানে গেলে হয় না, এখানে অ্যাকশন হয় না, সব একভাবে ম্যানেজ করে ফেলতেছে।
তো এই বিচারহীনতার সংস্কৃতি, আবার যদি আসি আমরা বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা কিনা? বাজেট বাস্তবায়নের জন্য বিচারহীনতাটা পরে আসে মামলায় গেলে, তার আগে তো আপনার এই যে যারা দুর্নীতির সঙ্গে জড়িত হচ্ছে তাদের আপনি বিচার করতে পারছেন না, রেভিনিউ কালেকশন যতটা হওয়ার কথা ততটা কালেকশন হচ্ছে না, এটা বাস্তবায়নে গিয়ে যে পারছে যেভাবে হওয়ার কথা সেভাবে হচ্ছে না, ওইখানে চুরি হচ্ছে, লুটপাট হচ্ছে। করে কি বালিশ কাণ্ডে একটা বালিশের দাম এত, একটা পর্দার দাম এত, অ্যাপ্রুভটা শেষ পর্যন্ত কে করে? ওটা কোথায় যায়? পলিটিক্যাল মাস্টার্স, ফাইনাল অথরিটি, রুলস অফ বিজনেস অনুযায়ী মন্ত্রণালয়, মিনিস্টার ইজ দ্য ফাইনাল অথরিটি। তো সেই মিনিস্টার যদি নিচের দিকটা কন্ট্রোলে রাখতে না পারে, সে দক্ষতা না থাকে, তাহলে তো নিচের দিক এটা সুবিধা নেবে এক। আর দ্বিতীয় দিন হইল পলিটিক্যাল মাস্টার্সরা ব্যুরোক্রেট সার্ভেন্টসের সাথে কাজ করার সময় বাগাবাগিতে যাবে কিনা, আপনি দলবাজি করবেন কিনা, ভালো লোকটাকে ভালো জায়গায় দেবেন না, আপনার আরেকজনের সুপারিশ এটা আমার পার্টির লোক বা এ আমাদের পক্ষের, এ আমাদের পক্ষে স্লোগান দে, ওসি হইলে কি আমাদের পক্ষে স্লোগান দে। তো সেগুলো করতে গেলে তো আপনি নিউট্রাল, এফিশিয়েন্ট, ডেডিকেটেড প্রতিষ্ঠান গঠন করতে পারবেন না। যেমন প্রেসিডেন্ট জিয়ার আমলে সে সময় তো স্ট্রং অ্যাডমিনিস্ট্রেশন ছিল। আমি এখনও বলি, শুধু বঙ্গবন্ধু সরকার ছাড়া সব সরকারের সাথে তো কাজ করছি, প্রেসিডেন্ট জিয়ার আমল তো স্টিল টপিং দ্য লিস্ট, কারণ তিনি তো দলবাজি করেন নাই। তার দল ছিল কিন্তু প্রতিষ্ঠান দলবাজি করেন নাই। হ্যাঁ, সেখানে মেরিটকে উনি আগ্রহী করেছেন, ইভেন রিক্রুটমেন্টের মধ্যে মেরিট করছেন। তার ছেলে এখন প্রধানমন্ত্রী, গত 3 মাসে কেমন দেখছেন? বিভিন্ন জায়গায় নিয়োগ হচ্ছে, এখন কোথায় নিয়োগ হচ্ছে আমি তো জানি না 3 মাসে হলো কি না। এখন পর্যন্ত ওনার নিজস্ব ব্যক্তিগত জেস্টার প্রস্তাব যেগুলো উনি সিম্পল এবং প্রোটোকল ছাড়া কিছু করতে চাচ্ছেন, কিন্তু শক্ত ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্টের কিছু তো এখনও চোখে পড়তেছে না। কারণ মনে করেন ওইগুলো তো তারা পাশ করলো না, কেন করে নাই? আপনি যেমনটা বলছিলেন ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট চোখে পড়ছে না, তাহলে যে এই বাজেট বাস্তবায়ন করে আমরা যেমনটা চাচ্ছি, এখানে আপনার বলাও হচ্ছে, আমি কোট করছি, আমাদের পরিকল্পনার প্রথম ধাপ অর্থনীতির পুনরুদ্ধার কার্যক্রম, যা 1 বছর মেয়াদী। 1 বছরের মধ্যে অর্থনীতির এখন যে অবস্থা আছে সেটা থেকে পুনরুদ্ধার করা হবে। দ্বিতীয় ধাপ অর্থনীতির উত্তরণ, যা বর্তমান সরকারের 1 থেকে 3 বছর মেয়াদের মধ্যে সম্পন্ন হবে। তৃতীয় ধাপ সমৃদ্ধ অর্থনীতি বিনির্মাণ, যা আগামী 5 বছরের মধ্যে সম্পন্ন করা হবে। আই ডু ওয়েলকাম। আপনি 1 বছরে যেটা হবে সেটা 1 বছর শেষে হিসাব নিয়ে দেখেন, হলে তো ভালো। আমি তো এটা ওয়েলকাম। ইনস্টিটিউশনাল সক্ষমতা আছে কিনা, ইনস্টিটিউশনাল সক্ষমতা পলিটিক্যাল গভর্নমেন্ট করে নিতে চাইলে হবে, তার সেই উইলটা আছে কিনা সেটাই বড় প্রশ্ন। সেই পলিটিক্যাল উইলটা আছে কিনা আমি এখনও টের পাচ্ছি না। তার কারণ এই সরকারের কিছু উপদেষ্টা বা যেগুলো আনছেন, যাদেরকে আমি চিনি আর কি কয়েকজনকে, তাতে তো আমার মনে হইলো যে লোক বাছাইও ঠিকমতো করতে পারেন নাই। যারা চুরিতে কলঙ্কিত, মোরাল টার্পিচিউড আছে, তেমন লোকরেও আপনি ক্ষমতা বসাইতেছেন, যেহেতু আপনার পক্ষে কিছু কিছু কাজ করছে বা আগের সার্ভিস ক্যারিয়ারের মধ্যে পদার্থ হয় নাই, অপদার্থ ছিল, তাকেও আপনি আনতেছেন, যেহেতু হয়তো আপনাদের জন্য কাজ করছে। তো আবার যদি এভাবে করেন, তারা আপনাকে যেভাবে চালাবে সেভাবে চলবেন। মুখ চিনা মুগের ডাল হলে আবার যা হয় তাই হবে। এখন এরা যদি আবার বদলাই যায় যে না ঠিক আছে, আগে তেল মারছি, দলবাজি করছি, এখন সরকারটাকে টিকানোর জন্য ভালো কাজ করব, ওয়েল তাহলে যদি চেঞ্জ হয়। রাজস্ব প্রশাসন কেমন দেখছেন গত 3 মাস 3.5 মাসে? আমি তো রাজস্ব প্রশাসনের সাথে জড়িত না, তবে ওভারঅল প্রশাসনের সাথে যেটা দেখি সেটা হইল কিছুদিন আগে আপনার আমলাদের সচিব পর্যায়ের লোকও ঘুষ খাইছে, আমি জানি, ডাইরেক্ট ঘুষ খায় এই 3 মাসের মধ্যে, এই সময় আর কি। ছোট্ট কাজ, জেনুইন কাজ, হ্যাঁ, ঘুষ খায়। দক্ষতার ব্যাপারে আমি যেটা বললাম, আমি একটা বিষয় তদবির করতেছিলাম, একটা কারেন্ট চার্জ বা একটা প্রমোশন, যেগুলো আমি 1 বসায় 10টায় মিটিং করে 4টার সময় অর্ডার জারি করেছি।
এক বসাতে মিটিংয়ে রেজাল্টেড ভ্যাকেন্সি উপরেরটাতে প্রমোশন দিয়েছে খালি, নিচেরটা আবার ওই বৈঠকে, তার নিচেরটা আবার ওই বৈঠকে শেষ করে ফেলছে। সেটা কি রাজস্ব অ্যাডমিনিস্ট্রেশনে যখন ছিলেন তখনকার কথা বলছেন? তখনকার কথা। তো এখনকার রাজস্ব অ্যাডমিনিস্ট্রেশন কতটা গতিশীল, কতটা এফিশিয়েন্ট? আমি তো আপনার উত্তরাধিকার সবাই আমার এখানে আছে। উত্তরাধিকার তো অনেক দিন কেটে গেছে, কারা কি করছে পত্রপত্রিকায় যে খবর আসে তার উপর ভিত্তি করে যদি আপনার পর্যবেক্ষণ দেন। আমি পত্রপত্রিকা দিয়ে আপনার থুতু উপরে ফেললে নিজের গায়ে পড়ে, আমি আমার সেখান সম্বন্ধে কমেন্ট করব না। আমি আমার সময়টাতে কমেন্ট করব। কাউকে মেলাইন করা বা জুনিয়রকে হেয় করা বা তার ওভারহুলমিং প্রশংসা করা আমি করব না। এনবিআরকে যেমন দুই ভাগে ভাগ করা, যেমন রাজস্ব নীতি এবং রাজস্ব ব্যবস্থাপনা আলাদা করার জন্য অর্ডিন্যান্স করেছিল, তখন আন্দোলন হলো, আন্দোলনের পরিপ্রেক্ষিতে কিছুদিন এটা স্থগিত থাকলো, বাস্তবায়ন করে যেতে পারেনি। এই সরকার এসে সেটা আবার ওই অর্ডিন্যান্সটা আইনে মানে আপনার বিল পাস করে এটাকে লতে রিপ্লেস করে নাই। এখন বলা হচ্ছে যে এটাকে আবার আলাদা করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এবার আসেন বেসিক দুইটা কোশ্চেন। প্রথম হইল ইউনূস সরকার করেছে, এই তো প্রথম এটা দুই ভাগের কাজটা তো ইউনূস সরকার করলো। এটা কি নিজেদের স্টাডির থেকে করলো না আগের থেকে যারা চাপ দিয়ে আসতেছিল কোনো ডোনার ফোনার তাদের ইন্টারেস্টে করলেন? ভালো, যদি ডোনারের চাপেও করেন তাহলে আপনি বুঝে শুনে করবেন। তো যাকে দিয়ে চাষ করাবেন, ফসল উঠাবেন, তাদের সাথে আপনি বোঝাপড়া করছেন কিনা। এটা আলী রিয়াজ মার্কার লোক আইনে তো আপনি বাস্তবায়ন করতে পারবেন না, তাহলে আলী রিয়াজরে ওইখানে এনবিআরের চেয়ারম্যান বানাই দেন। এটা তো ডিমোশন হয়ে গেল। আর মন্ত্রীর পদমর্যাদা দিবেন, না হলে সিনিয়র মন্ত্রী দিবেন, বড় করে দিবেন, করাক না বাস্তবায়ন। কথা বাইরের থেকে অনেক কিছু বলা যায়, কত কিছুতে হাত দিলেন না সংস্কার, এখন কোথায় গেল? হলো না। আর বিএনপি সরকার আসার পরে যদি ওইটাকে এখন পরে করবে বলে, কিছু বলে যে আমরা আরও ভালো হয়ে ঠিকঠাক করে মজবুত করে এটা করবো, মানবাধিকার কমিশন, গুম কমিশন। গুমের এখানে আমার একটা আগ্রহ এখন রয়ে গেল। সালাউদ্দিন সাহেব নিজে গুম হইলেন, তার মুখ থেকে এখনও শুনতে পাইতেছি না কেমনে গুম হইলো, কী হইলো, সে গুম কমিশন উনি করলেন না। তো ওগুলো বাদ দিলেন কেন? আগে যেটা ছিল ওইটা আপনি করেন, তারপরে রিফাইন করেন। এখন কবে 9 মণ গিজ উঠবে, আবার রাধা নাচবে, রিফাইন করবেন। হ্যাঁ, যদি আবার এটা করতে চায় করুক না, সবাই আসলে তো করতে চায়। আমরা কর ব্যবস্থাপনাকে সম্পূর্ণ অটোমেশনের কথা একটুখানি আলোচনা করছিলাম। বিভিন্ন সময় অভিযোগ আসে যে কর ব্যবস্থাপনার ভিতর থেকেই এক ধরনের প্রতিবন্ধকতা আছে, যেটা যাতে এটা ফুললি অটোমেশন না হয়। থাকবে, এটার সাথে একটা সিন্ডিকেটও থাকতে পারে, ব্যবসায়ীরা যারা করদাতা থাকতে পারে। জি আছে, থাকবে। তার কারণ আমি যখন অটোমেশন ছাড়া কর দিতে যাই, আমি নিজে তো আমার রিটার্ন জমা দিই, তো আবার অন্যদেরগুলো তো আমি গেলে দেখি। তো আমাকে তো চলে আসার পরে এক অফিসে আমি নিজেই তো গেলাম, এটা আগেও বলছিলাম, যাই আমি বসে রইলাম, রিটার্ন জমা দিলাম। আমার ওয়াইফের মনে করেন এটা সই করে না, বলে যে ওই যে স্যার নাই, স্যার মানে ডেপুটি কমিশনার, তো স্যার নাই তো আরেকজন আছে, কয় না উনি করবেন না। তো 1 ঘন্টা বসার পরে বললাম যে চিনতেছেন আমাকে, ওই যে গেঞ্জি টেঞ্জি গায়ে যে কোনো, আর চেহারা তো বাংলা পাস বুঝেন না। তো পরে বললাম যে ওই উনি মারা গেলে এখন কি কাজ চলবে না? তো আমি দেখতেছি ওই আরেকজন রিটার্ন দিতে আসতেছে, রিটার্নের সাথে একটা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সই করে একটা দিয়ে দিল, তারটা হয়ে গেল। এটা কত আগের কথা বলছেন? এই তো বছর 4-5 আগের কথা বললাম। তো এই যে আরেকটা তো রিসেন্ট বললাম, এই সরকারের আমলে তো যে সচিব সাহেব ঘুষ নিয়ে নিলেন, এটা তো আমি নিজে এখনই বললাম, এটা তো এই সরকার। তো এখন আপনি কি ওটার উইটনেস ছিলেন? ঘুষ নিয়ে নিলেন? নেওয়ার সময় উইটনেস না, কিন্তু ঘটনা প্রমাণিত, কারণ আমি সেটার সাথে জড়িত ছিলাম, কাজটার মধ্যে আমি জড়িত ছিলাম। তো কোনো রকমে হয় না, শেষ পর্যন্ত লোক মারফতে তারে খবর দিল যে আসো সরাসরি ওনার সাথে দেখা করো, এই পরিমাণ দিয়ে। তাহলে যে বলা হয় ঘুষ দেওয়া নেওয়া দুইটাই অন্যায়, আপনি একটা অনেক, আমি ঠেকাই পড়লাম, মানে বাধ্য হয়ে আপনাকে এটা করতে হলো। আমার তো ঠেকা, আমার ভয়ও আছে টাকা, আবার উদ্ধার করে দিতে চাচ্ছি, এখন ঘুষটা আদায় করে দিব, তাও তো তিনি রাজি হচ্ছেন না, কারণ তাহলে তাকে আরও সাফারিংয়ে ফেলে দিবে, একটা ঝামেলায় ফেলে দিবে, কি করবে? আমি যদি আমার জায়গার থেকে করাপশানে যাই, আমাকে যদি আরেকজন সেটা ঠেকাইতে না পারে, আমার যদি শেল্টার থাকে, তাহলে আপনি ঠেকাবেন কীভাবে? এটা আমাদের সংস্কৃতির অংশ হয়ে গেছে। অপসংস্কৃতি বললে গুণা হবে, সবাই কষ্ট পাবে। আপনি কয়টা লোক এত বাড়ি গাড়ি করে, কয়জনের বাড়ি সিজ হয়েছে?
এই যে দেশের ভিতরে আছে কয়জনের বাড়ি আপনি জব্দ করতে পারছেন, কয়জনের দুর্নীতির মামলা জেলে গেছে। আরও তো এর আগে তো দুদক সার্টিফিকেট দিত যে উনি নিষ্পাপ। ক্লিন সিট বলা হয়, ক্লিন সিট দিতেন। আচ্ছা, ক্লিন সিট বলে বা আনক্লিন সিট বলে সার্টিফিকেট দিত। তো কেমনে হয়? সুরঞ্জিতের পিএস না কে বিডিআরের গেটের ভিতর দিয়ে টাকা সহ চলে যেতেছিল, তার বাসায় ধরা পড়লো, তো সেখানে কেউ দোষী হয় না। হ্যাঁ, তো আপনি করবেনটাই। আমরা আবার একটু বাজেটের দিকে আসি। বাজেটে যেটা রাজস্ব লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে, এনবিআর এর যেটা ট্যাক্স রেভিনিউ দেওয়া হয়েছে 6 লাখ কোটি টাকার মতো, এখানে আপনার বাজেটের যেটা আপনার ট্যাক্সেশন স্ট্রাকচারে যেটা আসছে, আপনার প্রচুর পরিমাণে কর ছাড় দেওয়া হয়েছে ব্যবসায়ীদের একটু রিলিফ দেওয়ার জন্য, যাতে ব্যবসা ঘুরে দাঁড়াতে পারে, আপনার লোকাল ইন্ডাস্ট্রিকে প্রোটেকশন দেওয়ার জন্য, আবার পুয়ার পিপুল, হতদরিদ্র যারা, তাদেরকেও সোশ্যাল সেফটি নেটের মাধ্যমে ভালো পরিমাণ একটা অর্থ তাদের কাছে ক্যাশ আউট দেওয়া হবে। এবং যেমন কার্ডও ইন্ট্রোডিউস করা হচ্ছে, ফ্যামিলি কার্ডস, ফার্মার্স কার্ড, বিভিন্ন কার্ড আছে। ব্যবসায়ীদেরকেও দেওয়া হচ্ছে একটা বড় সুবিধা, হতদরিদ্র যারা তাদেরকেও একটু বেনিফিট দেওয়ার চেষ্টা হচ্ছে। মাঝখানে যে মিডল ক্লাস আছে, ট্যাক্সটা তো মিডল ক্লাসই বেশি দেয়, মিডল ক্লাসটা আসলে কি পাবে দিন শেষে? এই ট্যাক্সের ভারটা কি তাদের উপরেই আসবে যে 6 লাখ কোটি টাকার? কারণ আমাদের এখানে ইনডিরেক্ট ট্যাক্সের পরিমাণ খুবই কম, 33% বা 36%, বাকিটা আসে ডাইরেক্ট ট্যাক্স। বা সরি, আমি বোধহয় ভুল বলেছি, মানে ডাইরেক্ট ট্যাক্স আসে 33 বা 36%, বাকিটা indirect indirect tax পরোক্ষ হচ্ছে সবাই দেয়। সবচেয়ে বড় পার্সেন্ট। মানে একজন রিকশাওয়ালাও একটা জিনিস কিনতে গেলে যে পরিমাণে একই। দিচ্ছেন, আপনি এবং জমিদার যেই কিনতে যাচ্ছে একই পরিমাণে ভ্যাট দিচ্ছে। প্রভাবটা করে সবসময় এই যে বিজনেসম্যান, আপনি যেটা বললেন যে এনকারেজ করার জন্য দিচ্ছেন, দিয়ে সে এনকারেজমেন্টের সুফল আপনি মনিটর করে ধরবেন কিনা, না হলে দেওয়াটাই তো নাথিং শুড বি ফ্রি। আগেও তো দেওয়া হয়েছে, আগেও দেওয়া হয়, সবসময় দিতেছে, যা তোষণ করে। আমাকে তো কাঠখোট্টা বলে, আমার কথা হইল বিজনেস করা, ইন্ডাস্ট্রি করা, এগুলোতে আপনি লোকাল প্রোডাকশানে সাবসিডি দেন, যেমন কৃষককে দিবেন, এটা দরকার আছে খাদ্য উৎপাদনের জন্য। কিন্তু অন্য ব্যবসা যারা করতে যায়, তারা যারা সক্ষম, সেই লোকগুলোকে আপনি দেন। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। আপনি এই যে যদু মধু রামসাম সবাইকে এরকম সুবিধা দিবেন, ট্যাক্স হলিডে দিবেন, এটা করতে যাবেন, পরে দেখা যায় যে তো নাই, তার পুঁজিও নাই, আসলও নাই, ওই টাকা ফাঁকে দিয়ে আপনার এই সুযোগ নিয়ে কোথাও হইলে সব পাচার হয়ে চলে গেছে। আপনি যে সুবিধাটা যাকে দিতে যান, আপনার সামর্থ্য আছে, আপনি করবেন। লোকাল প্রোডাকশনের জন্য আমি কিছুটা ভর্তুকি দেবো, দরকার হলে আপনি করার পরে দেব। আপনি আগে দিয়ে যখন এগুলো দেয়া শুরু করেন, ও দেয়াটাও নে, আর যেটা পরে হয়ে আপনাকে দিবে সেটাও দে না। শক্ত ভিত্তির উপর দাঁড়াতে হইলে স্ট্রিক্ট মনিটরিং দরকার, পলিসিগত। এই যে কতগুলো ব্যাংক এখন, যে ধরেন সেদিন শোনা যাইতেছে একটা ব্যাংকে একজন 5 লাখ টাকা দিয়ে টাকা পাচ্ছে না, অথচ সেই ব্যাংকটা সবচেয়ে শক্তিশালী ব্যাংক ছিল। তাহলে কেন এই দশা হইল? কারের আপনি এগুলো দখল দিয়ে দিলেন, এগুলো নিয়ে গেল, কোন সরকারের দিল? আবার আনবেন বলতেছেন, এটা হইতেছে সরকার যখন নিজে করাপ্ট হয়ে যায়, পোষে, নীতিতে অটল থাকে না, তখন যা ঘটার তাই ঘটেছে। এখনও আবার যদি শক্ত না হয় সেটা ঘটবে। এই যেমন হুট করে মনে করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, আপনি হুট করে বদলাইলেন, কাকে দিলেন, কেন দিলেন, যুক্তি কী? হোয়াট ওয়াজ রং উইথ দ্য ফার্স্ট ওয়ান? রং হইলে সেটা তাকে অ্যাকাউন্টেবল করেন, কিন্তু ধারাবাহিকভাবে ফট করে নিজের দলের লোক আনলেন, তাহলে প্রতিষ্ঠান দলীয়করণের দিকে চলে যাচ্ছে। কেমন? ইলেকশনের আগে আপনি ফট করে ওই যে মেয়র পদ কতগুলা, উপজেলা পরিষদ, এই পরিষদ সবগুলোতে লোক দিয়ে দিলেন, কেন? তাহলে তো উদ্দেশ্য ভালো না। বলেন যে আমার বিশ্বস্ত, আমার দলের লোক ভালো করবে, তো বিশ্বস্ত দলের লোক ভালো করবে, তো আবার প্রতিষ্ঠান দলীয়করণে চলে যাচ্ছে। সামনে তারা ক্যান্ডিডেটে, তাদের তো গ্রাউন্ড ওয়ার্ক হয়েই যাচ্ছে, নিউট্রাল হচ্ছে না। আবার একটা কথা আমাদের অর্থমন্ত্রী বলছিলেন যে অর্থনীতির গণতন্ত্রায়ন নাকি এরকম একটা বোধহয় হাই সাউন্ডিং লফটি ওয়ার্ডসও বলছেন। এগুলো আমরা সবসময় দেখি বলে, নিজের দলের মধ্যে গণতন্ত্র নাই, দুইটা বড় দলই তো পারিবারিক দল, তো সেখানে অর্থনীতির গণতন্ত্রায়ন করবেন, যেগুলো সুন্দর কথা বলতেছেন এগুলো বাস্তবায়ন হইলে না বোঝা যাবে। গণতন্ত্রায়ন করতে গেলে তো সুবিধা সবার জন্য সমান দিতে হবে। বাজেটে বলা হয়েছে ডেমোক্রেটিক ডিভিডেন্ড পাওয়া যাবে।
গণতন্ত্রের সুফল। যেটা বলছিলাম, করের বোঝাটা আসলে কার উপর আসছে? করের বোঝা তো জনগণের উপর আসবে। সেই জনগণটা কারা? এই জনগণ, আপনি আপনারা সবগুলো। এর মধ্যে বড় বড় যারা আছে, যার বেশি তিনি বেশি কর দিবেন, তিনি আবার সুযোগ পেলে বেশি ফাঁকি দিবেন। কেমন? সেটা আপনি কতটুকু মনিটর করতে পারবেন, আদায় করতে পারবেন, সেটার উপর নির্ভর করবে। তার মধ্যে যদি আবার পলিটিসাইজেশন হয়, তাহলে দেখবেন যে ওই শেখ হাসিনার এক পিয়ন 700 কোটি টাকার মালিক হয়ে যাবে, আরেকজন নূতন আরেকজন ভাবে উঠবে। যেমন এবছর আলোচনায় আসছিল সম্পদ কর আবার প্রবর্তন করা হবে, চালু করা হবে, কিন্তু এবার বাজেটে সেটা নাই। এটা হয়তো দেখছে জনতুষ্টি কমে যাবে। আমি তো এটা ওয়েলকাম করছিলাম, যে আমার কাছে তো ভালো লাগছে, যার যত বেশি সম্পদ, হ্যাঁ, সে তো বেশি কর দেবে। এটা নিয়মে যে দিনে আনে দিনে খায় সে কম দেবে, আর আমার বেশি আছে আমি বেশি দেব, এটা স্বাভাবিক। তো আপনি বেশি এনশিওর করতে করতে যদি আপনার লোকজন অসন্তুষ্ট হয়ে যায়, আপনারা একজোট হয়ে যান, তাহলে আপনি সেটা বাদ দিয়ে দিবেন। কেন বাদ দিচ্ছেন? কারণটা কি? আমি বুঝলাম না। তো নেবেন। যেটা দিয়ে শুরু করেছিলাম, আবার সেই প্রশ্নে ফিরে এসে আমরা শেষ করব। এনবিআরকে যে টার্গেট দেওয়া হয়েছে, সেই টার্গেট অর্জন করা সম্ভব কি সম্ভব না? সম্ভব। এত 18 কোটি দেশের জনগণের দেশে, দেশের মানুষের দেশ, সেই দেশে এটা সম্ভব। শুধু দুটা জিনিস দরকার। একটা হইলো ওই আগে যেটা বললাম, সরকারের সদিচ্ছাটা জানান দিতে হবে। যার কাছে যা ট্যাক্স পাওনা আছে, যতটুকু পাওনা হয় নিয়ম মাফিক সেটা আদায় করবে। এটা হইল সরকারের মেসেজ, কোনো খাতির থাকবে না। আর দ্বিতীয়টা হইল এনবিআরের মধ্যে সক্ষমতার ভালো লোকগুলার একটা টিম সরকার মনিটরিং করে ধরতে হবে। পারফরমেন্স ইভ্যালুয়েশন হতে হবে, যাতে করে রিটার্ন আসে, টিআইএন আছে, রিটার্ন জমা দেয় না কেন, আনতে পারেন না কেন, জমা দিচ্ছে না কেন, সেখানে তো একটা গলদ হয় না কেন, বাস্তবায়ন করতে পারেন না কেন? এটা তো একদিনের ব্যাপার। এখান থেকে শুরু করলেই একদিনের ব্যাপার। আমি যখন প্রথম ওই যে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য একটা ফিক্সড অ্যামাউন্টে ছিল না ব্যাট, তখন সেই সময় তা আমি দেখলাম যে একবারে গরিব, কিছু নাই। তা আমি সব এই ব্যাট ক্ষুদ্র ব্যবসায়ীদের অ্যাসোসিয়েশনকে দেখাইলাম। আমি ইংলিশ রোডে একটা দোকান দেখিয়ে আসলাম, নওয়াবপুর রোডে আরেকটা দোকান দেখিয়ে আসলাম, তারপরে যাই নিউ মার্কেটে একটা শাড়ির দোকান দেখলাম, গাউসিয়াতে একটা দেখলাম। তো বললাম যে এই ক্ষুদ্র ব্যবসায়ীর তালিকায় কয়েকটা দোকানের নাম বললাম, ওদেরকে বললাম যে আপনার কি আছে ফিক্সড এই টাকা? কই যে আছে। কই আছে দেখান। নাই তো। তো না থাকলে আমি তার সাইনবোর্ডের বর্ণনা দিলাম। এখন দেখে যে হাতে নাতে তো হইল, তো দেন পটাপট। আপনার 2 সপ্তাহের মধ্যে এবার হাজার হাজার লোকজনের টাকা জমা হয়ে যাচ্ছে। আপনি আনার মতো কৌশল করতে হবে। সেই কৌশল যদি করতে পারেন, আর রাজনৈতিক সদিচ্ছা যদি আপনাকে প্রোটেকশন দেয়, তাহলে এটা কোনো টাকাই না। তাহলে এই পরিমাণে অর্থ যদি তারা আদায় করতে পারে, বিনিময়ে জনগণ কি পাবে? এবারে বাজেটে যেমন স্বাস্থ্য বাজেটটা কিন্তু বরাদ্দ অনেক বাড়ানো হয়েছে, আপনার শিক্ষা বাজেটে অর্থ বাড়ানো হয়েছে। জনগণ পাচ্ছে না এই টাকাগুলো। আপনি যে 2,500 টাকা করে এই ফ্যামিলি কার্ড দিচ্ছেন, টাকা কোথার থেকে আসবে? এই জনগণই তো দিচ্ছে, সেখান থেকে এই শ্রেণী পাবে। আপনি কৃষি কার্ড দেবেন, কোথার থেকে? এখান থেকে পাবে। আপনি কর ছাড় দেবেন, শুল্ক ছাড় দিবেন, নিত্যপণ্য যেগুলো আছে সেগুলা কোথার থেকে যাবে? এই টাকার থেকে করবে। তাহলে জনগণই তো পাচ্ছে। তাহলে রাস্তাঘাট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টটা কে করে? এই টাকার থেকে করে। সরকার তো নিজের কোনো জায়গা জমি নেই, জনগণের জায়গা জমি, জনগণের সম্পদ সরকার পরিচালনা করে। এদিকে আরেকটা খেয়াল রাখতে হবে, যাকে দিলাম সে কতটুক চুরি করবে, সরকার লুটপাট কতটুক করবে, অপচয় কতটুক করবে, সেটা সরকার কতটুকু নিজে কন্ট্রোল করবে। তাহলে তো জনগণের বিশ্বাস হবে, ইয়েস, আস্থা, জনগণের ভিতরে আস্থা গড়ে হবে, তুলতে ইয়েস, হবে। মাই ট্যাক্স ইজ প্রপারলি ইউটিলাইজড। আমার ট্যাক্স কাজ করছে, আমার সরকার আমার টাকা নয় ছয় করতেছে না। সে আস্থা অর্জন হয়ে গেলে এটা সম্ভব।